প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.১-এর যে অঙ্কগুলো রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে শিখিয়ে দেব। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। এখানে তোমাদের ডিসক্রিপশন অথবা তোমরা প্লেলিস্ট থেকে এই যে সবগুলো গণিত বিষয় সকল ক্লাস সাজানো থাকবে, তোমরা প্লেলিস্টে গেলে সবগুলো ক্লাস খুব সহজে খুঁজে বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে এই জায়গাতে ১ নম্বর প্রশ্ন বলছে নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লেখো। বিপরীত তোমরা তো জানো, আমি যদি ভালো বলি তোমরা বলবা খারাপ, ঠিক আছে? আমি যদি বড় বলি তোমরা বলবা ছোট, এরকম বিষয় বিপরীত। যেমন ওজন বৃদ্ধি, এটার বিপরীত শব্দ হচ্ছে ওজন হ্রাস। ৩০ কিলোমিটার উত্তর দিকে, তুমি বলবে এটা দক্ষিণ দিকে। বাড়ি হতে বাজার ৮ কিলোমিটার পূর্বে, তুমি বলবে বাড়ি হতে বাজার ৮ কিলোমিটার পশ্চিমে। ৭০০ টাকা ক্ষতি, তুমি বলবে ৭০০ টাকা লাভ। তুমি বলবে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার উপরে, তুমি বলবে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার নিচে। এটা তো সবাই জানো বিপরীত শব্দ, ঠিক আছে? এরপরের প্রশ্ন, নিচের বাক্যগুলোর উল্লিখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। চিহ্ন তোমরা জানো, চিহ্ন কি? আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বলা হয় কি? চিহ্ন বা প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন দেখো, এখানে নিচের বাক্যগুলিতে উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন ব্যবহার করতে হবে। তো ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে উঠছে। দেখো তো, একটি উড়োজাহাজ যদি সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে উঠে, এখান থেকে শিক্ষার বিষয় যে উপরে যদি উড়ে তাহলে তুমি +2000 দিবে। যদি নিচে বলতো তাহলে স্যার আমি -2000 দিতাম, ঠিক আছে? আচ্ছা, খ, একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। এটা বুঝছো তো? একটি ডুবোজাহাজ সমুদ্র থেকে 800 মিটার গভীরে। গভীরে মানে কি? নিচে, তাই না? নিচে বললে কি বললাম যে নিচে বললে মাইনাস হবে, উপরে বললে প্লাস হবে। তো যেহেতু 800 মিটার, তুমি জাস্ট -800 মিটার লিখবা, ঠিক আছে? 200 টাকা তুমি ব্যাংকে জমা রাখছো। কত টাকা? 200। তোমার টাকাটা তুমি ব্যাংকে জমা রাখছো, তোমার টাকাটা বাড়ছে, তাই না? 200 টাকা ব্যাংকে জমা রাখছো। এরপরে দেখো, ঘ নাম্বার, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। তুমি যদি ব্যাংকে রাখো তাহলে না তোমার বাড়বে, বাট তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও তাহলে ওই টাকাটা তোমাকে আবার দিয়ে দিতে হবে, তাই না? তো এখানে মাইনাস, তোমার এখানে 700 টাকা কি হয়ে গেল? ব্যাংক থেকে কমে যাবে, মানে ঋণাত্মক হবে এটা, ঠিক আছে? মাইনাস হবে। আচ্ছা, এগুলো তো তোমরা বুঝছো। এখন আমরা 3 নাম্বার থেকে কি করব দেখো, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখায় স্থাপন, সংখ্যা রেখা হচ্ছে এই যে স্যারে একটা দাগ টানলাম, এইটাকে ডান দিক বলবো। বাম পাশে একটা দাগ টানলাম বাম দিকে, এটা বাম দিক বলবো। বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে 0, বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কি? 0। আমি যদি এই পাশে 1 লিখি, ডান দিকে 1, +1, ডান দিকে +2, ডান দিকে +3, ডান দিকে +4, এভাবে ডান দিকের সংখ্যাগুলোকে আমি প্লাস হিসাবে বিবেচনা করব, মানে ধনাত্মক, +2, +3, +4, তাই না? আবার যদি আমি বাম দিকে লিখি, ধরো আমি বাম দিকে লিখতে চাচ্ছি, তাহলে কি লিখবা? -1, মাইনাস দিতে হবে। -2, তুমি কি দিবা? -2 দিবা। -3, -3 দিতে হবে। বুঝছো? লেখাগুলো একটু সুন্দর দেখাচ্ছে না? তোমরা একটু সুন্দর করে লিখবা। তাহলে আমরা বুঝতে পারলাম, ডান দিকে যদি যাই সেটা হবে ধনাত্মক, বাম দিকে যদি যাই সেটা হবে ঋণাত্মক। এই যে অঙ্কটাতে এদিকে হচ্ছে মাইনাসের, তো এইদিকে মাইনাসের তোমার যেহেতু দরকার নেই, কারণ তোমার এই জায়গাতে কি বলছে? +5। তাহলে এই যে +5 কোন জায়গায় আছে দেখো তো, এই জায়গাতে না +5? তাহলে তুমি এই চিত্রটা এইভাবে তৈরি করবে। আচ্ছা, যদি +3 হতো, যদি ভাইয়া +3 হতো, তাহলে +3 যদি দেওয়া থাকতো অঙ্কতে, এখানে যদি +3 দেওয়া থাকতো, তখন তুমি অঙ্কটা ঠিক এইভাবেই চিত্র রাখতে। জাস্ট এই জায়গায় তুমি এই বিন্দুটা এই জায়গায় দিতে, ঠিক আছে? এখানে এইভাবে করে ভরাট করে দিতে, ঠিক আছে? বুঝছো তো? হ্যাঁ, এখন তোমাকে এটার জন্য একটা বিবরণ লিখতে হয়। কি? এই যে দেখো, সংখ্যা রেখার উপরে ধনাত্মক 5 স্থাপনের জন্য 0 থেকে ডান দিকে 5 একক দূরে গিয়ে আমি গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি। ওই যে ডান দিকে তুমি 5-এর জন্য গিয়েছো, তাহলে ওই বিন্দুটি হবে +5-এর অবস্থান। শেষ। এটা তুমি একটা অঙ্কের জন্য মুখস্থ করবা, বাকিগুলোর জন্য তুমি ব্যবহার করতে পারবা। আচ্ছা, খ নাম্বারটা দেখো তো,
এবার বলছে -5, তুমি চিন্তা করে দেখো, একটু আগে স্যারে বললাম না এই দিকে এভাবে যাইবা, ডান দিকে যখন তুমি যাইবা প্লাস প্লাস দিয়ে লিখবা, ঠিক আছে? তো এখানে +1 +2 প্লাস, এখানে কিন্তু 10টা দাগ, এখানে তুমি এই চিত্রটা দেখে হয়তো তুমি কনফিউশন তৈরি করতেছো। দেখো এই দিকে তুমি আছে না কি করবা, এই যে +1 এভাবে 10টা দাগ দিবা ছোট ছোট করে, আমি লিখতে পারতেছি না বাট তুমি এভাবে ছোট ছোট করে 10টা দাগ দিবা, দিয়ে প্রথমটা 0, এদিকে +1 +2 +3 +4 +5 এভাবে 10 পর্যন্ত যাইবা। আবার বাম দিকেও তুমি এভাবে দাগ দিবে 1 2 3 4 5 6 7 8 9 10, তখন তুমি এই পাশে -1 -2, আচ্ছা স্যারে লিখতে পারতেছি না স্যার, এগুলো লিখতে একটু সমস্যা, টু মাইনাস দিবে, সবগুলোর আগে মাইনাস দিবে, মাইনাস চিহ্ন দিবে, মাইনাস চিহ্ন দিবে, মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিবে, এভাবে -10 পর্যন্ত তুমি লিখবা। লিখছো না? তুমি লেখার পরে -10 এই জায়গাতে না, এই বরাবর -10 না, তার মানে এই জায়গাতে তুমি কি একটা এমনি করে একটা দাগ দিয়ে দিবা, ঠিক আছে? এই যে যেমনটা এই চিত্রে দেখানো হয়েছে, তোমরা বুঝছো? হ্যাঁ, আচ্ছা দেখো তো, এরপরে +8, একইভাবে তুমি কি করবে, +8-এর জন্য কি করবে, এখানে 0 থেকে তুমি কি করবে, তুমি দাগটা এভাবে টানবা, এই বরাবর 0 বরাবর একটা দাগ টানবা, 1 2 3 4 5 6 7 8, এইভাবে সবগুলো নিচে আবার সংখ্যা লিখবা, 8 তোমার এই জায়গাতে তো অ্যান্সার। আবার তুমি বাম দিকের গুলো দিয়ে রাখবে, এমনি দিয়ে রাখবে 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত এভাবেও দিয়ে রাখবে, তবে এগুলো -1 -2 -3 এভাবে করে লিখবা, ঠিক আছে? আর এগুলো +1 +2 +3 +4 +5 এই +8 এই পর্যন্ত লিখবা। তো তুমি এই চিত্রটা এইভাবে আঁকবা, ঠিক আছে? জাস্ট অ্যান্সার যেই জায়গা সেই জায়গায় একটা বিন্দু দিয়ে দিবা কালো করে, ঠিক আছে? আচ্ছা এভাবে -1 -6, ঠিক আছে? এরপরে দেখো এভাবে এগুলো করবা, বুঝতেছো তো? 4 নম্বর প্রশ্ন বলেছে, কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিচে উল্লেখ করা হলো। যেমন ঢাকার তাপমাত্রা 0°C, এই যে ফাঁকা কলম দেওয়া আছে, ঠিক আছে? চলো আমরা এর অ্যান্সার সহকারে দেখি। এই যে এর অ্যান্সারটা দেখো, এই যে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে আমরা পূরণ করব। এই যে একটু আগে দেখাই দিলাম না ভাইয়া তোমাদেরকে, উপরে বললে কি হবে বলো তো, +30, যদি নিচে বলতো -30 লিখতাম, যেমন এখানে 2°C নিচে তাহলে মাইনাস, আবার এখানে নিচে বলছে আবার তাহলে -5°C, আবার এখানে উপরে বলছে তাহলে আবার প্লাস। সহজ ছিল না এটা? এভাবে চকটা পূরণ করবা, ঠিক আছে? এরপরে খ নাম্বারে কি বলছে বলো তো, নিচের সংখ্যা রেখায় উল্লিখিত সংখ্যা দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। আচ্ছা বুঝলাম তাপমাত্রা বোঝানো হয়েছে, তবে বলছে তাপমাত্রা অনুযায়ী উপরের স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। আচ্ছা সংখ্যা রেখা লিখছি, আমরা এখানে লিখছি সংখ্যা রেখার মধ্যে। এরপরে কোন স্থানটি সবচেয়ে শীতল, এইটা যেই স্থানে তাপমাত্রা 10°-র নিচে সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লেখো। তাহলে দেখো এই অঙ্কগুলোর সমাধান আমরা এখানে এইভাবে তৈরি করতে পারি। দেখো এই যে তাপমাত্রা অনুযায়ী উপরের স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখানো হলো, ঠিক আছে? এই যে এখানে দেখানো হয়েছে 40° উপরে, 30° উপরে, এখানে দেখা হয়েছে 2°-র নিচে, এখানে দেখানো হয়েছে 5°C নিচে। কিভাবে, এই যে এটা কোথা থেকে লিখছি দেখো, একটু তোমাদেরকে এখানে আসি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এই তাপমাত্রা, এই যে এটা, হ্যাঁ 40° প্লাস, এই 40°-র উপরে, অথবা এইভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? যে কোনো একটা পদ্ধতি তুমি অনুসরণ করে এখানে লিখবে। এবং এই ফ্রন্টগুলো একটু একটু সমস্যা হয়ে গেছে, তুমি এখানে হয়তো এটা বুঝতেছো না, এই যে এই জায়গাতে তুমি ওই বিষয়গুলো লিখবে, ঠিক আছে তো? আচ্ছা এরপরে খ এর অ্যান্সার, শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল বেশি, কারণ এখানে এই তো এখানে এই যে শ্রীনগর সবচেয়ে শীতল এই জায়গাতে, এইটা এখানে লেখানো হয়েছে, এই যে এই লেখাগুলো এখানে লেখানো হয়েছে এই জায়গাতে। তাহলে তুমি বলতেছো ভাইয়া তাহলে এই জায়গা কি লিখছে বলো তো, তাহলে এই জায়গাটা এখানে আমি তোমাকে দেখাচ্ছি, তুমি এই জায়গা লিখবে -2°C, বুঝছো? এই জায়গা কি লিখছি, এই জায়গাটা দেখায় যদি তোমাকে ভাইয়া, লিখবা কত 30° না, তুমি লিখবা +30°C, ঠিক আছে? এই জায়গায় এইগুলো এখানে লিখবা, বুঝতেছো তো? আচ্ছা তো সবচেয়ে কম, আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা 10°C নিচে সব বেশি তাপমাত্রার স্থানসমূহ হচ্ছে ঢাকা এবং রিয়াদ। এটা শেষ আমাদের অ্যান্সার করা। 5 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি
অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যার আকার দেখাতো। আচ্ছা, তুমি সংখ্যার আকার একটু আগে স্যারে তোমাকে দেখাই দিলাম না, শূন্য বলছি না, শূন্য, এখান থেকে শূন্য, এদিকে আরও দিবে, তোমরা আরও সংখ্যার আকারটা এদিকে আঁকবে, এদিকে -1, -2, -3, -4 এভাবে আঁকবা। জাস্ট বাম পাশে হচ্ছে মাইনাস দিয়ে শুরু করতে হয়, আর ডান পাশেরগুলো প্লাস। তো প্লাস তো দেওয়া লাগে না, এটা তো সবাই জানো। আচ্ছা, এখন 2 এর অবস্থান, 2 কোথায় দেখো তো, এই যে 2টা এই জায়গাতে না, এই জায়গাতে হচ্ছে তোমার 2 এর অবস্থান। আর 9টা কোথায় অবস্থান দেখো তো, এই 9 এখানে না, এই যে এই জায়গাতে 9, এখানে 9। আরে কি করতেছি, লেখাও তো বলতেছে না, এই জায়গাতে 9 এর অবস্থান। এখন দেখো তো সংখ্যা রেখার 2টা 9 এর ডান দিকে না, এই যে 2টা 9 এর ডান দিকে না বাম দিকে, দেখো এই যে সংখ্যা রেখার 9 এর অবস্থান 2 এর কোন দিকে, দেখো 2 এর কোন দিকে, 2 এর ডান দিকে, এটা এই 9টা 2 এর ডান দিকে, শেষ। এরপরটা দেখো একইভাবে -3 নিবা, -8 নিবা। -3 কোথায়, এই যে সংখ্যা রেখাটা দেখো, দেখছো এই যে, তুমি যদি ওই অঙ্কগুলো দেখো, এই যে প্লাসেরগুলো শূন্য থেকে শুরু হবে, +1 +2 +3 +8 এইভাবে গেছি না, আবার শূন্য থেকে শুরু হয়ে -1 -2 -3, দেখছো এবার কি সুন্দর করে আঁকছি চিত্রগুলো, এইভাবে আঁকবা, বাকি চিত্রগুলো কিন্তু এভাবে আঁকবা, ঠিক আছে? তবে তাহলে এটা সুন্দর দেখাবে, সবগুলো চিত্র এভাবে প্লাসেরগুলো লিখবা, মাইনাসেরগুলো লিখবা। এখন তোমাকে তো প্রথমে কত বলছে, -3 না, তো -3 তো তুমি এই জায়গা থেকে বুঝতে পারতেছো এই জায়গাতে -3 আছে, তার মানে এটা হচ্ছে তোমার একটা অ্যান্সার এই জায়গাতে। আচ্ছা, এরপরে আরেকটা কি বলো তো, আরেকটা হচ্ছে তোমার কত, -8 না, তো -8 কোন জায়গায় দেখো, এই যে -8টা এই জায়গায় না, ব্যাস হয়ে গেল না। এখন এটা তো তোমাকে বলছে কোনটা কোন দিকে অবস্থিত, তো এটা আমরা এই চিত্রটা আঁকার পরে লিখবো। সংখ্যা রেখায় দেখা যায় -3 এর অবস্থানটা -8 এর কোন দিকে, ডান দিকে। দেখো এই যে -8 এর ডান দিকে না 3 আছে, তুমি ডান পাশে দেখবা, এই যে 3 পাইছো, ডান দিকে পাইছো, -8 এর ডান দিকে। একইভাবে এইটা করবা, এরপরে এটাও করবা, ঠিক আছে? এই যে দেখো এখানে তারা কি করতেছে, এই যে এখানে অনেকগুলো দাগ আছে, অনেকগুলো দাগ আছে, তুমি কি অনেকগুলো দাগ দিতে হবে এখানে, জানো কত পর্যন্ত? এইভাবে 1 2 3 4, এখানে 4 লিখবা, 5 লিখবা, 6 লিখবা, 7 লিখবা, 8 লিখবা, 9 লিখবা, 10 লিখবা, 11 লিখবা, ঠিক আছে? আবার এখানে +1 +2 +3 +4 +5, ঠিক আছে? এইভাবে লিখবা। দাগগুলো তারাও দেয় নাই, আমিও দিই নাই, কিন্তু তুমি দিবা। আবার দাগের নিচে যে সংখ্যাগুলো লিখছি, এই জায়গাতে যেরকম লিখছি, এই জায়গায় কি আমি লিখছি বলো তো ভাইয়া? না, আমি লিখি নাই, তুমি লিখবা, ঠিক আছে? তারপরে তোমার কাজ কি, -10, -10 কোন জায়গায় দেখো তো, এই জায়গায় না। আর আরেকটা কি বলো তো, +10, প্লাস দেওয়া লাগে না, বুঝে নিতে হবে তুমি এটা +10, এই জায়গাতে তুমি +10 একটা দাগ দিস। তাহলে বলো তো কোনটা কোন দিকে, এই যে সংখ্যা রেখায় দেখা যায় 10 এর অবস্থান -10 এর কোন দিকে, ডান দিকে। ওকে, এভাবে 6 +6 -1 -10 এভাবে বাকিগুলো করবা, বুঝতেছো তো? এরপরে দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে। আচ্ছা, তোমরা কি জানো এই জায়গাতে পূর্ণ সংখ্যা, মধ্যবর্তী সংখ্যাগুলো আমি তোমাকে একটু আগে শিখাইলাম না, একটা সংখ্যা রাখা, আমি টেনে তোমাকে ছোট্ট একটা সংখ্যা রাখা টেনে দেখাচ্ছি। এখানে 0, প্রথমে 0 হবে, এদিকে হবে 1, এদিকে হবে 2, এদিকে হবে 3, এদিকে হবে 4, এরপর আরও আছে, এদিকে হচ্ছে 5, আবার এদিকে হবে -1, এদিকে হবে -2, এদিকে হবে -3, এদিকে হবে -4। এখন স্যারে যদি তোমাকে বলি যে এই 5 থেকে এই 4-এর মধ্যবর্তী সংখ্যাগুলো তুমি লিখো, তুমি কি পারবা? বলো তো কি লিখবা? তুমি লিখবা -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এই সংখ্যাগুলি হচ্ছে আমাদের অ্যান্সার। কি সহজ ছিল না বলো তো? সহজ না? এই সেম কাজটাই তারা এখানে করতে বলছে। দেখো 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত। তুমি 0 কোথায় পাও, এই জায়গায় না, এই যে 0 এখান থেকে কত পর্যন্ত, 1 2 3 4 5 6 7, 7 মানে এই জায়গাতে না, এই যে -7 এই জায়গাতে না। এখন তোমাকে কি বলছে বলো তো, এই 0 থেকে এই 7 পর্যন্ত সংখ্যাগুলো, তাহলে এই জায়গাতে যে সংখ্যাগুলো আছে তুমি কি জানো?
এই যে এই জায়গাতে এই সংখ্যাগুলো থাকে, এই যে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? বুঝতেছো তো? এগুলো থাকে এখানে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এভাবে সবগুলো অঙ্ক তুমি করতে পারবা। একটা যদি বুঝতে পারো সবগুলোই তুমি পারবা। এইগুলো পারবা? এগুলো তো বড় বড় অঙ্ক, পারবা কি না? আচ্ছা, 7 নাম্বারটা দেখব। আমি আশা করি তোমরা পারবা। তুমি যদি একটা বুঝতে পারো সবগুলোই পারবা। কতে বলছে এখানে -20 হতে বড় 4টি ঋণাত্মক সংখ্যা লেখো। মাইনাস কত 20? তোমরা কি বড়, আচ্ছা ধরো বড় সংখ্যা ছোট সংখ্যা, তোমাকে যদি স্যারে বলি 20 বড় না 25 বড়, তুমি বলবা স্যার 25 তো বড়, এটা তো সবাই আমরা পারি। কিন্তু স্যারে যদি তোমাকে বলি 20 টাকা বড় নাকি -25 টাকা বড়, তুমি এখন বলতেছো, একটু কনফিউশনে পড়ে যাবে, তুই 20 টাকা বড় নাকি -25 টাকা বড়। দেখতে তো কিন্তু 25 টাকা বড় বোঝায়, তাই না? কারণ 20 থেকে বুঝবে, কিন্তু না ভাইয়া, যখন কোনো চিহ্নের আগে মাইনাস চিহ্ন থাকবে তখন সেটা আর লস হয়ে গেল, সেটা ছোট, সেটা কি ছোট। এবং এটা এতই ছোট যে তুমি এটার বিপরীত চিন্তা করবা, খুব বিপরীত। কিভাবে? ধরো তোমাকে স্যারে যদি বলি -1 বড় বেশি না -3 বড়, তুমি উত্তর দিবা -3। না ভাই, একদম ভুল। সবচেয়েতে এখানে এইটা বড় কোনটা ছোট কোনটা, তুমি হয়তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই এখানে বড় কোনটা, তুমি বলবো যে -3টা বড়। না ভাইয়া, বড় কিন্তু -3 না, -1টা হচ্ছে বড়। তুমি বিপরীতমুখী এইভাবে চিন্তা করবা, মাইনাসের সংখ্যা যত বড় হোক সেটা কিন্তু তত বেশি ছোট, ঠিক আছে? আমি যদি -40 লিখি এই জায়গায়, আর এখানে যদি -3 লিখি, কোনটা বড় বলো তো? এই যে -3 বড়, -40 কি ছোট্ট, এটা হচ্ছে ছোট্ট, আর এটা হচ্ছে বড়টা বড়, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি -1 বড়, -1 বড় হবে নাকি -1000 বড়, তুমি তো বলবে 1000 টাকা স্যার, এটা তো অনেক বেশি। না ভাইয়া, এই যে -1টা বড়। মাইনাসের ক্ষেত্রে, মানে অর্থাৎ বিয়োগ চিহ্ন বা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যেটা দেখবে কম মানে ছোট, তুমি মনে করবে ওই সংখ্যাটাই সবচেয়ে বেশি বড়। আর যেই সংখ্যাটা দেখবে বড় দেখতেছো তুমি, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে তুমি বুঝতে হবে এটা একেবারে ছোট অঙ্ক। এখন এই জায়গাতে বলা হয়েছে -20 থেকে বড় 4টি ঋণাত্মক সংখ্যা, তাহলে আরও বড়। তুমি বলবো যে স্যার -20-এর থেকে তো বড় হবে মনে হয়, -21 হবে, -22 হবে, -23 হবে, -24 হবে, তাই না? এটাই তো তুমি ভাবতেছো, কিন্তু না ভাইয়া, একদম ভুল। কারণ আমরা একটু আগে শিখলাম যে -21 থেকে বড় যখন মাইনাস দিব তখন -19টা এর থেকে বড়, -18 আরও বড়, -17 আরও বড়। কারণ ওই যে বললাম না, মাইনাসের যত ছোট হবে, যত নিচের দিকে যাবে তত বড় হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে বড় বড় সংখ্যা, তুমি ভুল করিও না। কারণ মাইনাসের যদি তুমি বাড়াই লেখো, -20 যদি তুমি বলো যে স্যার এটা থেকে -21 বড়, না, বোকামি। তুমি যদি -22 লেখো, না, এটাও বোকামি হবে, কারণ এগুলো হচ্ছে ছোট, এটা আরও বরঞ্চ ছোটোর দিকে যাচ্ছে, ঠিক আছে? তুমি মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যাকে বাড়িয়ে বাড়িয়ে লেখো, বরং সেটা আরও ছোটোর দিকে যাবে। এতক্ষণ আমি এই বিষয়গুলো তোমাকে দেখানোর চেষ্টা করছি। তুমি যদি এটা বুঝতে পারো, -20 থেকে তুমি ছোট সংখ্যাগুলো, বড় সংখ্যাগুলো লিখতে পারবে। এগুলো বড়, সবগুলো কিন্তু দেখতে ছোট দেখাচ্ছে, কিন্তু বাট এগুলো বড়। -10 থেকে ছোট বলছে, দেখো -10 থেকে ছোট ঋণাত্মক, ঋণাত্মক মানে তো মাইনাসের, তো তোমাকে এবার ছোট বলছে, তুমি লিখবা বড় সংখ্যাগুলো লিখবা। কি করবা? বড়। কারণ ছোট বললে বড় লিখবা, বড় লিখলে ছোট বলবা, ছোট বললে বড়, বড় বললে ছোট, কারণ বিপরীতমুখী সম্পর্ক। ওকে, এভাবে বাকিগুলো করবা। আচ্ছা, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি, মানে সত্য হলে দন্তাস্য ব্যবহার করবা, মিথ্যা হলে মি ব্যবহার করবা, ঠিক আছে? সংখ্যার আকার শূন্যের ডান দিকে কি -8, সংখ্যার আকার শূন্যের ডান দিকে এটা সত্য দন্তাস্য। এরপর সংখ্যার আকার শূন্যের বাম দিকে, এই যে এটা সত্য হলে শুদ্ধ, ঠিক আছে? এইভাবে লিখবা। তো দেখো এর অ্যান্সারগুলো দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, তোমরা একটু আগে করছো কোনটা ডান দিকে কোনটা বাম দিকে, শুদ্ধ এটা দন্তাস্য, ঠিক আছে?
এটা কিন্তু দেখো, এই যে এগুলো কিন্তু দেখতেছো, তোমরা কি এটা খেয়াল করছো? এটা কিন্তু ভুল ছিল, এটা মিথ্যা ছিল, দেখছো? তো সত্যটা কি, শুদ্ধটা এখানে লিখে দেওয়া হয়েছে। এটাও কিন্তু মিথ্যা ছিল, মর্ষিকার মেয়ে ব্যবহার করা হয়েছে, আবার সঠিকটা লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? এভাবে যেটা মিথ্যা সেটা মি লিখবা, আর সত্য হলে দন্তাস্য লিখবা। ওকে, শিক্ষার্থীরা, এই সম্পূর্ণ অধ্যায়টি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের সবগুলো ক্লাস এখান থেকে তোমরা খুঁজে পেতে কষ্ট হবে, তোমরা সরাসরি প্লেলিস্টে চলে যাবা, ঠিক আছে? প্লেলিস্টে গিয়ে একদম ষষ্ঠ শ্রেণীর গণিত এই লেখাটি দেখে তুমি ওইখানে চলে যাবা, তারপরে নিচে, একদম নিচে চলে আসবা বা উপরে গিয়ে দেখবা অনুশীলনী লেখা আছে, পৃষ্ঠা নাম্বার লেখা আছে, সেখান থেকে তুমি সহজে তোমার সবগুলো ক্লাস পাবে। এই চ্যানেলে সবগুলো ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? তো ভাইয়েরা, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।